যে বাংলাদেশের জনগণ এই গণভোটে এই ইনসাফের দলিলের পক্ষে তারা হা ভোট দেবার জন্য প্রস্তুত, তাই তো? তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের প্রচার করতে হচ্ছে কেন? প্রচার এজন্য করতে হচ্ছে যে এই ইনসাফের দলিল কায়েমের যে গণভোট আমাদের জাতীয় জীবনকে পাল্টে দেবার যে পদক্ষেপ, এই গণভোটের বিরুদ্ধে বিলিয়ন ডলারের অপপ্রচার চলছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে ফ্যাসিবাদীরা এই গণভোটের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। তারা মানুষকে ডাহা মিথ্যা কথা বলছে। যে সমস্ত বিষয় এই দলিলে নাই, কোথাও ঘুণাক্ষরও লেখা নাই, তারা মানুষকে গিয়ে বলছে যে গণভোটে হাঁ দিলে ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। এজন্য আমাদের এই প্রচার চালাতে হচ্ছে যে আসলে এই বইতে কি কি আছে, এবং যেটার সংক্ষিপ্ত রূপ এখানে এই লিফলেট তো আপনাদের সবার কাছে গেছে। এখানে খুবই সংক্ষেপে, মানে 38 পৃষ্ঠার একটা বই থেকে যখন 11টা পয়েন্ট তুলে আনা হয়, এটা খুবই সংক্ষেপে, কিন্তু এগুলোই আসলে মূল কথা। আমরা যদি এবার সবাই মিলে গণভোটে হাঁকে জয়যুক্ত করি, তাহলে মোটা দাগে এই দেশের কোথায় কোথায় পরিবর্তন ঘটবে সেই কথাগুলো এই লিফলেটে লেখা আছে, আর সেটার বিস্তারিত লেখা আছে এই জুলাই জাতীয় সনদ 2025-এ। এবার আমি এখানে যা লেখা আছে এটা আপনারা পড়েছেন, এটা সম্পর্কে আরও একটু বিস্তারিত বলবেন মাননীয় প্রধান অতিথি। আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে এটার প্রেক্ষাপট একটু বলে রাখি। শহীদ আবু সাঈদের জীবন দেওয়ার মধ্য দিয়ে যে অভ্যুত্থান, যে লড়াই আমাদের শুরু হয়েছিল এবং যেটা শেষ হয়েছিল আগস্ট মাসের 5 তারিখে 2024 সালে, এই গণ অভ্যুত্থানে একটি মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে হটানোর মধ্য দিয়ে আমাদের জাতি হিসাবে একটা নতুন স্বপ্ন তৈরি হয়। সেই স্বপ্নটা হলো 54 বছর ধরে আমাদের মহান স্বাধীনতার যে লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি, এইবার আর কোনো ছাড়াছাড়ি নাই। যে জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে এই দেশ তৈরি করেছিলেন, সেই লক্ষ্য আমরা এবার অর্জন করবই। এবার যদি আমরা আমাদের স্বাধীনতার লক্ষ্য অর্জনে ব্যর্থ হই, তাহলে মনে রাখতে হবে আমাদের এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যেতে বাধ্য। সুতরাং আমাদের সামনে আর কোনো বিকল্প নাই। স্বাধীনতার সেই লক্ষ্য অর্জনে কি করতে হবে? বিশ্ববরেণ্য বাংলাদেশী মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার উপলব্ধি করল যে 54 বছর ধরে যেই সমস্ত বিচ্যুতি, সীমাবদ্ধতা, সংবিধান এবং আইনের যে সমস্ত সমস্যার কারণে আমাদের দেশে বারবার স্বৈর শাসন এসেছে এবং সর্বশেষ এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন আমাদের বুকের উপরে চেপে বসেছিল, সেই সমস্যাগুলো চিহ্নিত করে এগুলা দূর করার একটা প্রেসক্রিপশন তৈরি করতে হবে, তাই তো? তিনি 6টি সংস্কার কমিশন গঠন করলেন এবং তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের নাম ছিল সংবিধান সংস্কার কমিশন। কেন সংবিধান সংস্কার কমিশন সবচাইতে গুরুত্বপূর্ণ? এই কারণে যে আমাদের যে সংবিধান এখন আছে, এটাকে ব্যবহার করেই এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। এটার দোহাই দিয়েই এক একটা নির্বাচনের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। এটার দোহাই দিয়েই হাজার হাজার মানুষকে মিথ্যা মামলার আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। সুতরাং আমাদের এই সংবিধানের ভেতরে যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, এগুলো চিহ্নিত করবার জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। কার নেতৃত্বে গঠন করা হয়? এমন একজন মানুষের নেতৃত্বে যিনি সারা দুনিয়া জুড়ে এই সংবিধান নিয়ে কাজ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানী। তিনি আমেরিকার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ান, রাজনীতি বিজ্ঞান পড়ান। পাশাপাশি সারা পৃথিবীর শাসন ব্যবস্থা নিয়ে তিনি গবেষণা করেন। কোন দেশের সংবিধান কেমন, কোন দেশের সংবিধানে ভালো কি আছে, কোন দেশের সংবিধানে
কি কি সীমাবদ্ধতা আছে এগুলো নিয়ে তিনি জীবনভর কাজ করেছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে নিয়ে এলেন। বাংলাদেশ নিয়েও তিনি নিরন্তর আন্তর্জাতিক মহলে সব সময় সোচ্চার ছিলেন। আন্তর্জাতিক মিডিয়াতে তিনি সব সময় বাংলাদেশ পরিস্থিতি ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ ছিলেন। সেই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ আপনাদের সামনে বসে আছেন। তাকে নিয়ে এসে বলা হলো যে আপনি এই সংবিধানের কোথায় কোথায় কী কী সমস্যা আছে আপনি একটা বিশেষজ্ঞ দল সঙ্গে নিয়ে এগুলো চিহ্নিত করেন, তারপরে সেগুলো কিভাবে সমাধান করা যাবে সেটার একটা প্রেসক্রিপশন দেন। একইভাবে আরও 5টা কমিশন করা হয়েছিল। আপনারা জানেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন। এই 6টি কমিশন তারা তাদের স্টাডি, গবেষণা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে প্রত্যেকে রিপোর্ট দিলেন। সেই রিপোর্টগুলো নিয়ে এবার গঠন করা হলো আরেকটা কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন। নাম শুনেছেন? প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে এই কমিশনের সভাপতি ছিলেন এবং এটা সহ সভাপতি ছিলেন প্রফেসর আলী রিয়াজ। আপনারা টেলিভিশনে দেখেছেন যে দীর্ঘ 9 মাস ধরে এই ঐকমত্য কমিশন দেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে দিনের পর দিন সকাল থেকে সন্ধ্যা অবধি আলাপ আলোচনা, সলা পরামর্শ অব্যাহত রেখেছিলেন এবং সবার সঙ্গে আলাপ আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে এই প্রেসক্রিপশন জুলাই জাতীয় সনদ 2025 তৈরি করা হয়। তারপর আপনারা দেখেছেন অক্টোবর মাসের 17 তারিখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বিরাট আনুষ্ঠানিকতায় দেশের মানুষের সামনে রাজনৈতিক দলের নেতারা এটা স্বাক্ষর করেছেন এবং এর মধ্য দিয়ে এটা আমাদের একটা জাতীয় সম্পত্তি বা জাতীয় দলিলে পরিণত হয়েছে। এটা নিয়ে আর কারো কোনো ভিন্ন মতের কোনো অবকাশ নেই। আপনারা যারা পেয়েছেন দেখবেন এটার শেষ দিকে একটা অঙ্গীকারনামা আছে। সকল রাজনৈতিক দল অঙ্গীকার করেছে এটা বাস্তবায়নের ব্যাপারে। এবং তারপর এই জুলাই জাতীয় সনদের যে সমস্ত বিষয়গুলো সংবিধান সংশোধনের সঙ্গে সম্পৃক্ত, মানে যে সুপারিশগুলো বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করা লাগবে, সেগুলো বাস্তবায়নের জন্য সরকার একটি আদেশ জারি করে আজ থেকে 2 মাস আগে এবং সেই আদেশের আওতায় এই 12 তারিখের গণভোট। সেই আদেশে কি আছে? এই সংবিধান যেটা এতক্ষণ বললাম, আমাদের বর্তমান সংবিধান, তার যত রকম সীমাবদ্ধতা, ত্রুটি, বিচ্যুতি, ফাঁক ফোকর যা আছে এগুলো বন্ধ করার প্রস্তাব। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আমাদের সংবিধান ব্যাপকভাবে বদলে যাবে। সেই সংবিধানের পরতে পরতে ইনসাফের কথা গাঁথা হবে নতুন করে এবং সেই সংবিধান ধরে আমরা একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা এই বার্তা নিয়ে এসেছি। আপনারা আপনাদের মুসল্লিদের, আপনাদের জনগণকে, আমাদের জনগণকে আপনারা এই মিথ্যা প্রপাগান্ডা সম্পর্কে বোঝাবেন যে এই জুলাই সনদ, এই গণভোটের বিষয়বস্তু এটা কোনো ব্যক্তির এজেন্ডা না, এটা কোনো ব্যক্তির মাথা থেকে আসেনি, এটা প্রফেসর ইউনূসের একার মাথা থেকে আসেনি, এটা প্রফেসর আলী রিয়াজের একার মাথা থেকে আসেনি। এটা কয়েকটি দলে বিশেষজ্ঞরা দিনের পর দিন বসে প্রথমে এটার খসড়া তৈরি করেছেন, তারপরে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসে 9 মাস ধরে এটা চূড়ান্ত করেছেন। সুতরাং কেউ একজন চাইলো আর রাতের আধারে এটা ছাপা হয়ে গেল আর গণভোটে হ্যাঁ বলার জন্য নিয়ে আসা হলো, ব্যাপারটা সেরকম না। আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে এটা পরিষ্কার হয়েছে। মূল যুদ্ধটা হলো মিথ্যাচারের বিরুদ্ধে, প্রপাগান্ডার বিরুদ্ধে এবং নিঃসন্দেহে মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে সত্য জয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার কথা শেষ করবার আগে আপনাদের তরফ থেকে কিছু প্রশ্ন এসছে, আমি সেখান থেকে কয়েকটির ব্যাপারে কথা বলবো, বাকিটা মাননীয় প্রধান অতিথি বলবেন। এর মধ্যে আলোচনায় এসছে, ডিআইজি সাহেব বলেছেন, একজন আলেমে দিন বলেছেন যে মসজিদে বক্তব্য দেবার সময় খুতবার আগে কিংবা পরে গণভোটে হ্যাঁ বলার ব্যাপারে যদি ইমাম সাহেবরা কথা বলেন তো কারো কারো সেটা পছন্দ নাও হতে পারে। আমি একটু আগে বলেছি, আবার পুনরায় উল্লেখ করি, দেশের সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদেরকে তো আমরা রাজনৈতিক দল বলবো না, তারা গণহত্যাকারী নাকি?
সুতরাং ফ্যাসিবাদীরা ছাড়া বাকিরা রাজনৈতিক দল। সুতরাং সকল রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে, অঙ্গীকার করেছে, এই গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হা বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে, তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন, এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। আপনাদের জি দেখুন, গণভোটে হ্যাঁ বলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সংশয় থাকবে কি থাকবে না, এটা নিয়ে মাননীয় উপদেষ্টা প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে আমি সহ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ সময় আলাপ করলাম। করার পরে তিনি বললেন, আমরা কনভিন্স যে এখানে কোনো বাধা নাই, কিন্তু তারপরও আপনারা সংবিধান এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে বসে কথা বলেন। তারপর মাননীয় উপদেষ্টা প্রফেসর আলী রিয়াজ তিনি তার দফতরে দেশের একদল সংবিধান বিশেষজ্ঞ এবং সিনিয়র আইনজীবীদেরকে আমন্ত্রণ জানালেন। তারা আসলেন। দীর্ঘ সময় আলাপ আলোচনার পরে এ সম্পর্কিত যত আইন কানুন বিধিবিধান আছে চুলচেরা বিশ্লেষণের পর তারা সর্বসম্মত মতামত দিলেন, লিখিতভাবে নিজেরা স্বাক্ষর করে, যে গণভোটে হ্যাঁ বলার ক্ষেত্রে দুনিয়ার কোনো আইন আপনাকে বাধা দেবে না। সুতরাং আপনারা নিশ্চিন্তে গণভোটে হ্যাঁ বলার কথা মসজিদের বাইরে যে কোনো জায়গায় বলতে পারেন, এটা নিয়ে কোনো রকম সংকোচের কোনো অবকাশ নেই। প্রশ্ন করা হয়েছে যে গণভোট কি রাজনৈতিক ঐক্য গঠনে সহায়ক? রাজনৈতিক ঐক্য হবার পরেই তো আমরা গণভোটে এসেছি। গণভোটের বিষয়বস্তু তো নির্ধারণই করা হয়েছে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে। বলা হয়েছে গণভোটের মাধ্যমে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে? গণভোটের মাধ্যমেই তো বাস্তবায়ন হবে। গণভোট কিভাবে হচ্ছে? দেশের জনগণের ক্ষমতাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার। জনগণের যে ক্ষমতা, এটা হলো সংবিধান বলেন, সংসদ বলেন, বিচার বিভাগ বলেন, সরকার বলেন, সকলের উপরের ক্ষমতা হলো জনগণের ক্ষমতা। গণভোটের মধ্য দিয়ে জনগণ সরাসরি জানিয়ে দিচ্ছে যে আমি এটা পাশ করে দিলাম। এরপরে কোন সংসদ, কোন আদালত, কোন সরকার এটাকে উপেক্ষা করবে বলেন তো আমাকে? সুতরাং এটা নিয়ে কোনো সংশয়ের কোনো অবকাশ নেই। ইমাম সাহেবদের প্রসঙ্গ এসছে, সেটা ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলেছেন। আমি এ ব্যাপারে বেশি কিছু বলবো না, শুধু একটা কথা আপনাদের আশ্বস্ত করবার জন্য বলে যাই। আপনাদের এবং আমাদের সৌভাগ্য যে জনাব কামাল উদ্দিন সাহেব ধর্ম মন্ত্রণালয়ের সচিব। উনি এমন একজন সচিব ধর্ম মন্ত্রণালয়ে যে আপনারা আপনাদের ভালোর জন্য যতটুকু ভাবেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে জনাব কামাল উদ্দিন সাহেব তার চাইতে একটু বেশিই ভাবেন। আমার সঙ্গে অনেকবার তিনি আলোচনা করেছেন যে ইমাম সাহেবদের জন্য, আলেম ওলামাদের জন্য কি করা যায়, এটা তার বিবেচনায় আছে। মানে আমরা তার কাছে যে একটু বাড়তি সুপারিশ করব সেটার প্রয়োজন নেই, তারপর আমরা আলোচনা করি। বাস্তবতা হলো আপনারা যে কাজ করেন, আপনাদের যে অবদান সমাজের প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি, এই অবদানের আসলে কোনো পারিশ্রমিক হয় না, এটা হলো সত্য। কিন্তু চলতে তো হয়, সংসার চালাতে তো হয়, সুতরাং কিছু তো লাগে। সেটা বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় আছে। সচিব কামাল উদ্দিন সাহেব আমাকে এটা একাধিকবার জানিয়েছেন, এগুলো নিয়ে আলোচনা চলমান আছে। আমি আশা করি এবং বিশ্বাস রাখতে চাই যে আপনারা যে সমস্ত দাবি তুলেছেন, এ সমস্ত দাবি তোলা ছাড়াই পূরণের পথে এগিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।